গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্টের সিমটমটা কী হবে, দ্যাট উই নো। নাও হোয়াট শুড বি সাইন? ফার্স্ট থিং, উই উইল গেট এ ভিজিবল পেরিস্টালসিস। Until and unless there is a visible peristalsis, the diagnosis of gastric outlet obstruction should be questioned. Third thing হচ্ছে কি, অসকাল্টো পারকারশন করলে আমরা স্টমাকটা যে ইলংগেটেড অ্যান্ড ডাইলেটেড হয়ে গেছে সেটা আমরা মার্জিনগুলো বের করতে পারছি। Fourth thing is vomiting. ভমিটিংটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, মানে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে, নট, ইট ইজ বেটার নট টু সে স্পেশাল। সেটা কি? নন bilious and is characteristically contains undigested food particle. এটা কিন্তু থাকবেই। And why non bilious? Because there is obstruction in the pylorus, so no duodenal content is able to get entry into the stomach, so it is non bilious. এবং তোমার আনডাইজেস্টেড ফুড পার্টিকেল এর ভিতরে থাকবে, কারণ পেশেন্ট যা সলো করছে, যা ইট করছে, সে কোনোটাই ডাইজেশন হচ্ছে না। কারণ ডাইজেশন, স্টমাকে কি কোনো ডাইজেশন হয়? নো, ম্যাস্টিকেশন হয় এবং সেটা বোলাস ফর্মেশন হয়, ডাইজেশন হয় ইন দি ইন্টেস্টাইনে। সো এই প্রসেসটা এখানে অ্যাবসেন্ট থাকবে, দ্যাট ইজ ওয়াই আনডাইজেস্টেড ফুড পার্টিকেল পাবো। তারপরে কি নাম্বার 5 সাইন কি পাবো? লস অফ পেরিওডিসিটি। হোয়াট ইজ দ্যাট? আমরা জানি যখনই আমরা একটা পেশেন্টকে থিঙ্ক করবো যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অ্যান্ড মোস্টলি ইট ইজ ডিউ টু ক্রনিক পেপটিক আলসার ডিজিজ, ডিউটেনাল আলসার। তো ডিউটেনাল আলসারে যখন আমরা পড়েছি তখন একটা কথা বলেছি যে এখানে যে পেন হয়, পেনের একটা পেরিওডিসিটি থাকে, দ্যাট ইজ সামটাইমস এটা থাকে, একটা ইন্টারভেল হয়, আবার ফিরে আসে। তো এখানে তুমি পেশেন্টকে তুমি জিজ্ঞাসা করো যে এরকম কোনো প্যাটার্ন আপনার পেনের ভিতরে আছে কি না, হি উইল সে নো, তাহলে পেরিওডিসিটি ইজ লস্ট। ওকে, আচ্ছা, আরেকটা কি হবে? আর্লি স্টেজে হবে কি, ভমিটিং ইজ ইন্টারমিটেন্ট অ্যান্ড ইউজুয়ালি অকার্স উইদিন আওয়ার অফ এ মিল। ভেরি অফেন ইট ইজ পসিবল টু রিকগনাইজ দি ফুড স্টাফ টেকেন সেভারেল ডেজ প্রিভিয়াসলি। তো খাওয়ার শান্ত 1 ঘন্টা পরে ভমিটিং হবে, বাট তুমি 2-3 দিন আগেও যে খাবার খেয়েছে তারও কিছু রেসিডুয়াল পোর্শন তুমি এই বমির মধ্যে পেতে পারো। ঠিক আছে, কারণ একবার বমি হলে যে সমস্ত ফুডগুলো বের হয়ে গেছে, ইট ইজ নট দ্যাট, বিকজ স্টমাক ইজ ডাইলেটেড অ্যান্ড ইলংগেটেড, সো হিউজ স্পেস আছে, অল স্পেস থেকে কন্টেন্টগুলো এক চান্সে বের হয়ে যাবে না। আচ্ছা, তারপরে পেশেন্ট লুজেস ওয়েট, অ্যাপিয়ার্স আনওয়েল অ্যান্ড ডিহাইড্রেটেড। এটা তো কমন থিং, বাই প্রোডাক্ট হিসেবে চলে আসছে। পেশেন্ট খেতে পাচ্ছে না, অস্বস্তি হচ্ছে, অ্যাবডোমেনে ফুলনেস থাকছে, তাহলে তার একটা আনইজিনেস সবসময় তার ভিতর কাজ করবে এবং অবভিয়াসলি হি অর শি উইল লুজ হিজ ওয়েট এবং ডিহাইড্রেটেড থাকবে। পানি পর্যন্ত তো মানে পাস করছে না ইন্টেস্টাইনে, তো হি উইল বি ডিহাইড্রেটেড। তাহলে ভমিটিং, পেন, ভমিটিং, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার ফর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এখন এই ভমিটিংয়ের জন্যে আমাদের নতুন কিছু ইফেক্ট সৃষ্টি হয়, সেই ইফেক্টগুলোও আমরা এই পেশেন্টের ভিতরে সাইন অ্যান্ড সিমটম হিসাবে আমরা পাবো, সেটা আমাদেরকে জানতে হবে। আগে যে সাইন সিমটমগুলো বললাম, ইট ইজ ডিউ টু দি ডিজিজ প্রসেস বা ডিজিজের বাই প্রোডাক্ট হিসাবে যে মেটাবলিক ইফেক্ট হচ্ছে, তার কিছু কনসিকোয়েন্স পেশেন্টের বডিতে থাকবে। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস, এটাকে আমরা এক কথায় বলি মেটাবলিক ইফেক্টস। এটা কিন্তু রিটেনে কোশ্চেন থাকে, অস্পিতে কোশ্চেন থাকে, ভাইভাতে, লং কেসে সবসময় এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। মেটাবলিক, হোয়াট আর দ্য মেটাবলিক ইফেক্টস অকার্স ইন কেস অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এই ধরনের কোশ্চেন থাকে, তোমরা হয়তো ফেস করবা। এখানে কি হচ্ছে দেখো, ডিহাইড্রেশন আর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিটা হচ্ছে প্রথম থিং। এটা ইনক্রিজেস ইন বার্ন অ্যান্ড ক্রিয়েটিন আর লেট ফিচার্স অফ ইনক্রিজ বার্ন অ্যান্ড ক্রিয়েটিনিন আর লেট ফিচার অফ ডিহাইড্রেশন। বার্ন মিন্স ইয়েস, ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন এবং ক্রিয়েটিন লেভেলটা ইনক্রিজ করবে, এটা আর্লি হয় না, এটা লেটে হয়। Prolonged vomiting causes loss of hydrochloric acid and produces an increase in the bicarbonate in the plasma. যখন পেশেন্ট ফ্রিকোয়েন্টলি ভমিট করছে তখন সে কি হচ্ছে, হি লুসেস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড প্রডিউসেস অ্যান ইনক্রিজ ইন দি বাইকার্বনেট ইন দি প্লাজমা। এটা তো অবভিয়াসলি হবে, যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড লুজ করছে তখন সে বাইকার্বনেটটা ব্লাডে
বা প্লাজমাতে বেশি হচ্ছে। অ্যান্ড এটা কেন হচ্ছে? টু কম্পেনসেট দি লস অফ ক্লোরাইড। এরপরে তাহলে অ্যাজ এ রেজাল্ট কী হলো? হাইপোক্যালিমিক, হাইপোক্লোরোমিক, মেটাবলিক অ্যালকালোসিস। বুঝতে পারছো এটা? হাইপোক্লোরোমিক, হাইপোক্যালিমিক, মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট। অ্যালকালোসিসের জন্য কি হচ্ছে বা দেখো, অ্যালকালোসিস শিফট দি ইন্টারসেলুলার পটাশিয়াম টু দি এক্সট্রাসেলুলার কম্পোনেন্টস অ্যান্ড দি সিরাম পটাশিয়াম ইজ ইনক্রিজ ফ্যাক্টিসিয়াসলি। তাহলে কি হচ্ছে? এই যে তোমার অ্যালকালোসিস হচ্ছে, এই অ্যালকালোসিসের ফলে তোমার ইন্ট্রাসেলুলার পটাশিয়ামটাকে পুলড আউট ইনটু দি এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে? পটাশিয়াম এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সেকেন্ড ইফেক্ট। উইথ কন্টিনিউড ভমিটিং, the renal excretion of potassium increases in order to preserve sodium. তো কিডনি যখন দেখছে যে আমার সার্কুলেশনে পটাশিয়াম বেশি, তখন তারা কি করবে? যে ও পটাশিয়ামটা ইনক্রিজ করবে, কারণ পটাশিয়াম যখন সার্কুলেশনে বেশি থাকবে তখন সোডিয়াম আউট হয়ে যাওয়ার কথা। তো সোডিয়ামটাকে হোল্ড করার জন্য ওই পটাশিয়ামটাকে বের করে দেবে। ঠিক আছে? তাহলে উইথ কন্টিনিউড ভমিটিং দি রিনাল এক্সক্রিয়েশন অফ পটাশিয়াম ইনক্রিজেস ইন অর্ডার টু প্রিজার্ভ সোডিয়াম। এটা এ পর্যন্ত হলো, এটা কিডনির কাজ হয়ে গেল। নেক্সট কী হচ্ছে দেখো, অ্যাড্রেনোকর্টিক্যাল রেসপন্স টু দি হাইপোভলিমিয়া। তাহলে এই পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সাথে হাইপোভলিমিয়াও থাকছে। এইখানের জন্য অ্যাড্রেনোকর্টিক্যাল রেসপন্স টু হাইপোভলিমিয়া intensifies the exchange of potassium for sodium at the distal tubule with subsequent aggravation of the hypokalemia. তো তোমার এন্ডোক্রাইন রেসপন্স যখন শুরু হচ্ছে, তারা তোমার কি করছে? ইজ ইন্টেন্সিফাইজ দ্য এক্সচেঞ্জ অফ পটাশিয়াম ফর সোডিয়াম ইন দি ডিস্টাল রিনাল টিউবুলস। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে? যে হাইপোক্যালেমিয়া আরও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা সংক্ষেপে কী কী পাচ্ছি? হাইপোন্যাট্রিমিয়া পাচ্ছি, হাইপোক্যালিমিয়া পাচ্ছি, হাইপোম্যাগনেসিয়াম পাচ্ছি, কারণ ম্যাগনেসিয়ামটাও এর কোনো একটার সাথে এক্সক্রিয়েশনটা হয়ে যায়, যার ফলে হাইপোম্যাগনেসিয়ামিয়া পাবো, হাইপোক্লোরিমিয়া পাবো অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস পাবো। ঠিক আছে? এরপরে এসে আরেকটা জিনিস আসবে যে প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া, যে ইলেকট্রোলাইট চেঞ্জ যেটা হয় পাইলোরিক স্টেনোসিসে। এই 6টা কিন্তু কোশ্চেন থাকলে এখানে বিভিন্ন কোশ্চেন হতে পারে। হঠাৎ দ্য মেটাবলিক ইফেক্টস অকার্স ইন দ্য পাইলোরিক স্টেনোসিস, তোমাকে এটা বলতে হবে হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, মেটাবলিক অ্যালকালোসিস অ্যান্ড প্যারাডক্সিক অ্যাসিড ইউরিন। এরা কীভাবে হয় নেক্সট আমরা সেটা আসছি। প্যারাডক্সিক্যালি অ্যাসিড ইউরিন, সেটা দেখো, ইনিশিয়ালি দি ইউরিন হ্যাজ এ লো ক্লোরাইড অ্যান্ড হাই বাইকার্বনেট কন্টেন্ট রিফ্লেক্টিং দি প্রাইমারি মেটাবলিক অ্যাবনর্মালিটি। এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়েছে, সেখানে ইউরিনের ভিতরে একটা চেঞ্জ ছিল। সেই চেঞ্জটা কি? লো ক্লোরাইড অ্যান্ড হাই বাইকার্বনেট ছিল। ঠিক আছে? এখন দিস বাইকার্বনেট যখন লো ক্লোরাইড অ্যান্ড হাই বাইকার্বনেট থাকছে, এই বাইকার্বনেটগুলো তখন কিডনি কী করছে? This bicarbonate is excreted along with sodium, so within the time the patient becomes progressively hyponatremic and more profoundly dehydrated, কারণ ওখানে সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে। Because of this dehydration, a phase of sodium retention follows. কিন্তু বডি তো আবার সোডিয়াম বডির দরকার, বেশি দরকার। তো সেই জন্য ও আবার আর এক মেকানিজম দিয়ে সোডিয়ামটাকে হোল্ড করার চেষ্টা করবে। Because of dehydration, a phase of sodium retention follows and potassium and hydrogen ion are excreted in preference. তো ও তখন কি করবে? সোডিয়ামকে হোল্ড করবে, এক্সচেঞ্জে কি দেবে? পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন আয়ন দেবে। তাহলে পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন আয়ন ইউরিন দিয়ে পাস করানোর চেষ্টা করবে। দিস রিজাল্টস, হাইড্রোজেন আয়ন মানে কি? অ্যাসিড। দিস রিজাল্টস ইন দি ইউরিন বিকামিং প্যারাডক্সিক্যালি অ্যাসিডিক। এইটাকেই হচ্ছে প্যারাডক্সিক্যালি অ্যাসিড ইউরিন ফর্মেশনের মেকানিজম। অ্যালকালোসিস লিডস টু এ লোয়ারিং অফ দি, এবার আরেকটা কথা আসছে যে এই সাথে অ্যালকালোসিস লিডস টু এ লোয়ারিং অফ দি সার্কুলেটিং আয়োনাইজড ক্যালসিয়াম।
যে অ্যালকালোসিস যেটা এক্সিস্ট করছে এটা তোমাকে কি করছে, ইট লিডস টু এ লোয়ারিং অফ দি সার্কুলেটিং আয়োনাইজড ক্যালসিয়াম। তো বডিতে যখন ক্যালসিয়ামের শর্টেজ হচ্ছে তখন কি হচ্ছে, এ গ্যাস্ট্রিক টিটানি ক্যান অকার, গ্যাস্ট্রিক টিটানি ক্যান অকার। তাহলে হলো প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিন কীভাবে তৈরি হলো লিখতে পারবে, বলতে পারবে? আচ্ছা, তাহলে দেখো ক্লিনিক্যাল ফিচার্স অফ প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া হলে কি হবে, সেখানে আসছে ইরিটেবিলিটি, কনফিউজড স্ট্যাটাস, ডিহাইড্রেশন। মানে আমি আগে যেটা বলেছিলাম যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যখন মোর হয়ে যাবে, যখন ওয়েল এস্টাবলিশড হয়ে যাবে, তখন তার কিছু মেটাবলিক ইফেক্ট ও সাইন সিমটম হিসাবে আমরা পাবো। তো সেগুলো কি থাকছে, ইরিটেবিলিটি থাকবে, পেশেন্ট খুব ইরিটেবল থাকবে, কনফিউজড স্ট্যাটাসে থাকবে, ডিহাইড্রেশন থাকবে, ওপেন কনভালশনস ক্যান অকার, যেহেতু যে গ্যাস্ট্রিক টিটানি হচ্ছে ওখান থেকে কনভালশন হতে পারে। অ্যান্ড ফিচার্স অফ অ্যালকালোসিস ইজ র্যাপিড ব্রিদিং, দ্যাট ইজ চাইনিজ স্ট্রোকস ব্রিদিং পাবো এখানে আমরা। অ্যালকালোসিস যদি হয়ে থাকে, ফিজিওলজিতে পড়েছো, দি ব্রিদিং প্যাটার্ন বিকাম চাইনিজ স্ট্রোকস ব্রিদিং, সেটাও আমরা এখানে পাবো। তাহলে এই লেভেলটাকে যে কনফার্ম করতে হলে তোমাকে কি কি ইনভেস্টিগেশন লাগবে, তাহলে এটা ক্লিয়ার হলো যে ইরিটেবিলিটি থাকবে, কনফিউশন থাকবে, ডিহাইড্রেশন থাকবে, ওপেন কনভালশন হতে পারে, এবং চাইনিজ স্ট্রোকস ব্রিদিং থাকবে পেশেন্টের। বাট নট ইন দি আর্লি স্টেজ অফ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা লেট স্টেজে যে এগুলো তুমি পাবে। তো এটা আমরা কনফার্ম হব কিভাবে, বাই মিনস অফ সাম ইনভেস্টিগেশনস, দ্যাট ইজ সিরাম ইলেকট্রোলাইট যদি আমরা টেস্ট করতে দেই, সেখানে আমরা পাবো। আরেকটা কি পেতে পারে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যদি করি, কারণ চেঞ্জ ইন দি ইলেকট্রোলাইটেও হচ্ছে, গ্যাসিয়াস ম্যাটারেও চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি সিরাম ইলেকট্রোলাইট করি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি, এবং সিরাম ক্যালসিয়াম লেভেল এস্টিমেট যদি আমরা করি, তাহলে এই তিনটা টেস্ট দিয়ে আমরা শিওর হব যে আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম প্যারাডক্সিক্যালি অ্যাসিড ইউরিন। নাও হোয়াট শুড বি ট্রিটমেন্ট? এত কিছু ঘটনা ঘটে গেল, এই প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিন হলো, এর ট্রিটমেন্ট কিন্তু খুব সিম্পল। এই ট্রিটমেন্টটাও কোশ্চেনে থাকে। এই ট্রিটমেন্টটা সিম্পল কি, ডবল স্ট্যান্ড নর্মাল স্যালাইন উইথ আইভি পটাশিয়াম আন্ডার ইসিজি মনিটরিং প্লাস আইভি ম্যাগনেশিয়াম। তো এইগুলো খুব এটা প্রিপেয়ার্ড অবস্থায় আমরা বাজারে পাই। সেটা হলো কি, ডবল স্ট্যান্ড নর্মাল স্যালাইন। এই ডবল স্ট্যান্ড নর্মাল স্যালাইনটা, ডবল স্ট্যান্ড শব্দটা তোমরা অমিট করে যাবা, তোমরা এক কথায় বলবে যে নর্মাল স্যালাইন দেবো, নর্মাল স্যালাইন দেবো, সাথে আমরা আইভি পটাশিয়াম অ্যাড করব। কারণ বাজারে যে কমার্শিয়াল প্যাক পাওয়া যায় ওর ভিতরে পটাশিয়াম থাকে না। তাহলে নর্মাল স্যালাইনের ভিতরে আমরা পটাশিয়াম দেব, এবং সামটাইমস আমরা ম্যাগনেশিয়াম, আইভি ম্যাগনেশিয়াম প্রিপারেশন আলাদা পাওয়া যায় স্যালাইনের মতো, আমরা সেটা দেব। ঠিক আছে, এটাতে হলেই কিন্তু তোমার প্যারাডক্সিক্যালি অ্যাসিড ইউরিন কারেকশান হয়ে গেল। তাহলে কারেকশান ইজ সিম্পল, বাট মেকানিজম কত জটিল মেকানিজম দিয়ে এই জিনিসটি আমাদের কাছে আসছে, এবং ইট ইজ also easy to diagnose by means of serum electrolyte blood gas analysis. Okay.